প্রত্যেকে শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভিডিওটা কি দেখা যাচ্ছে? সম্ভবত ভিডিওটা অন হচ্ছে না। না, দেখা যাচ্ছে না। এখন অন করা যাবে স্যার। বিশ্বনাথ বাবু, ওকে ওকে। না, দেখা যাচ্ছে না। এখন না না, আশা করি এখন দেখা যাচ্ছে। এখনো দেখা যাচ্ছে না। না, এখনো দেখতে একবার পাচ্ছি করে না। একবার করে আসছে আর কেটে যাচ্ছে। কোনো টেকনিক্যাল ইস্যু হচ্ছে না কি বুঝতে পারছি না। বেশ, ঠিক আছে, আমি ভিডিওটা অন করার চেষ্টা করব, কিন্তু আমরা সময় অপচয় করব না। আজকের ক্লাসের আমরা যে টাইম দিয়েছিলাম, মোটামুটি আশা করি যারা জয়েন হওয়ার কথাও কেটে ছিলেন বেশিরভাগই। কথাও কেটে কেটে যাচ্ছে। কথাও শোনা যাচ্ছে না। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে তো। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, কথা বলতে শোনা যাচ্ছে। বেশ, হ্যাঁ, কথা শোনা ভিডিওটা যাচ্ছে। হ্যাঁ স্যার, কথা বেশ, শোনা যাচ্ছে ভালো। ঠিক আছে। ভিডিওটা আহ, কি কারণে অন হচ্ছে না আমি বুঝতে পারছি না। মাঝে মাঝে আসছে, আবার একবার করে লিংক কেটে যাচ্ছে ভিডিও। এখন কি কোনোভাবে দেখা যাচ্ছে ভিডিও? হ্যাঁ, দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। বেশ হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। বেশ বেশ বেশ। এখন ক্লিয়ার হ্যাঁ হয়েছে। স্যার, স্যার দেখা প্রত্যেককে যাচ্ছে। বেশ, প্রত্যেককে শুভ সন্ধ্যা। আজকের আমাদের ওম পণ্ডিতের উদ্যোগে যে আমাদের সংস্কৃত বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছে, প্রত্যেককে সুস্বাগতম জানাচ্ছি। এর আগেও আমরা সংস্কৃত ক্লাস করিয়েছি দুবার। আমরা দুটো সেমিস্টার বলতে পারেন, আমরা সমাজ সমাজ করে দুটো কোর্স আমরা করেছি এর আগেও। হয়তো এখানেও হয়তো তাদের মধ্যে কিছু যুক্ত হয়েছেন। এবং আজকের আমাদের যেই ক্লাস, সেটা মূলত সংস্কৃত কেন পড়া উচিত, এবং সংস্কৃত এখন একটা প্রায় একটা কোট আনকোট বলা হয়ে থাকে, সংস্কৃত হচ্ছে একটা ব্যাকডেটেড ল্যাঙ্গুয়েজ, এইরকম একটা টার্ম ইউজ করা হয়। এবং আমরা যারা সংস্কৃত নিয়ে কিছু কিছু চর্চা করে থাকি বা সংস্কৃত প্রেমী, আমাদের প্রত্যেকেরই উচিত যে সংস্কৃতকে রক্ষা করা। কেন, কিভাবে আমরা সংস্কৃতকে রক্ষা করব এবং কেনই বা রক্ষা করা উচিত, ইত্যাদি নানান বিষয় নিয়ে আজকে আমরা এই ক্লাসে কিছুটা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের বিষয় ছিল। এবং কিভাবে আমরা ভবিষ্যতে সংস্কৃতটা শিখতে পারি সহজ সরল পদ্ধতিতে, সেই বিষয়ে আজকে আমরা কিছুটা সবার সঙ্গে আলোচনা করে নেব। এবং আমিও কিছু বলবো এবং আপনারাও আপনাদের মতামত এখানে জানাতে পারেন। এটা ওপেন টু অল। এবং প্রত্যেকেই ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম শ্রী রাজীব দণ্ডপাট। আমার বাড়ি অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, মেদিনীপুর ডিস্ট্রিক্ট আছে, মেদিনীপুরে আমার বাড়ি। বর্তমানে আমি কেভি পেরাম্বালুর কেন্দ্রীয় বিদ্যালয় পেরাম্বালুরে শিক্ষকতা করি, যেটি বর্তমানে অবস্থিত তামিলনাড়ুতে। এবং সংস্কৃতের ওপরে আমি মাস্টার ডিগ্রি করেছি এবং বিএড কোর্স করেছি ইত্যাদি। এবং আমি পণ্ডিতের সঙ্গে প্রায় ধরে রাখুন 2-2.5 বছর আমি যুক্ত আছি। এই মোটামুটি সংক্ষিপ্ত আমার পরিচয়। এবং যত আমরা আরো ক্লাস করব তত আমরা বিশদভাবে আরো আলোচনা করব মোটামুটি। এবং ভবিষ্যতে যখন আমরা রেগুলার ক্লাস শুরু করব, তখন আপনাদের সঙ্গে আমি পার্সোনালি প্রত্যেকের সঙ্গে আমি পরিচয় করি। এটা হচ্ছে আমার স্বাভাবিক প্রবৃত্তি বলুন। এবং কারণ
যখনই একটা ক্লাস হবে, ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক যদি কাছাকাছি না হয়, ক্লোজ না হয়, সেই ক্লাসটা খুব একটা মুখরোচক হবে বলে আমার মনে হয় না। এবং সেই কারণের জন্য আমি পার্সোনালি প্রত্যেকের সঙ্গে কন্ট্যাক্ট করি, এবং ছাত্ররাও নির্দ্বিধাতেই যে কোনো সমস্যা রিলেটেড টপিক, যে কোনো সমস্যা যে কোনো সময় মোটামুটি আমাকে জিজ্ঞাসা করতে পারে, এবং ক্লাসে আমি চেষ্টা করি তাদের রিলেটেড টপিক এবং আনুষঙ্গিক সংস্কৃত রিলেটেড এবং আনুষঙ্গিক আরো যে যে সমস্ত বিষয় যদি কোনো সমস্যা হয়ে থাকে সেইগুলো আমি সংশয় নিবারণের চেষ্টা করে থাকি, এবং ক্লাসে তারা নির্দ্বিধাতে তাদের যে ডাউট তারা জিজ্ঞাসা করতে পারে। মোটামুটি আরো আমরা যত বিশদে ক্লাস করব, আরো ক্লাসের নানান রুল ভাবে আমরা সংস্কৃতটা শিখতে পারবো, সেটা আস্তে আস্তে আমরা দেখব। এরপরে মেন কথা হলো, আমি প্রথমেই ক্লাস শুরু করার আগে আপনাদের 2-4 জনের থেকে আমি মতামত জানতে চাই। আপনারা আজকের যে ক্লাস, আজকের যে আমাদের টপিক একটা বিশ্বনাথ বাবু নির্ধারিত করেছেন, আপনারা কি কারণে আজকের ক্লাসে জয়েন হয়েছেন, আপনাদের 2-4 জনের থেকে আমি মতামত জানতে চাই, তারপরে আমি আমার বক্তব্য পেশ করব। কেউ একজন বলুন। প্রবল ডান থেকে। নমস্কার স্যার। একজন একজন করে কে বলতে চেয়েছেন? না স্যার, আমি বহরমপুর হ্যাঁ। থেকে বলছিলাম, সুলভ ত্রিপাঠী। বলুন। স্যার, বলছিলাম যে সংস্কৃত শিক্ষাটা মানে ছোট থেকে আমাদের করা উচিত, কিন্তু যেন কেন ব্যাপারেও মানে যেমন করে হোক এটা শিখে উঠতে পারিনি। ক্লাস 8-এ একবার আমাদের সংস্কৃত ছিল, সেইটুকুই পড়েছিলাম। তো বর্তমানে এখন পৌরোহিত পেশায় আছি। এছাড়াও অন্য নানান ধরনের কোনো মানে কাজ বাজ করা হয়। এবার সেই ক্ষেত্রে মানে পৌরোহিত্য কর্ম করতে গিয়ে অনেক সময় হীন মানসিকতায় ভুগি, যে সংস্কৃতটা যদি ভালো করে জানতে পারতাম তাহলে নিজের প্রতি একটা কনফিডেন্সটা ফিরে আসতো। তো সেই কারণে স্যার সংস্কৃত ক্লাসে আসা বা আপনাদের সান্নিধ্যে আসা বা পণ্ডিতের ছত্রছায়ায় আসা। ঠিক আছে স্যার। হ্যালো 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 স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? একটু অপেক্ষা করুন, কোনো কারণে স্যার মিউট হয়ে গেছে। হ্যাঁ স্যার লেফট হয়ে গেছেন এখন। একটু অপেক্ষা করুন। হ্যালো, স্যার যেখানে থাকেন ওখানে নেটওয়ার্ক খুব প্রবলেম, এই কারণে একটু সমস্যা হয়। সুলভ বাবুর সব কথাটা মনে হচ্ছে স্যারের কানে পৌঁছায়। স্যার তার আগেই কেটে গেছে, মানে লাইন অফ হয়ে গেছে। হ্যাঁ স্যার তো জয়েন হয়ে গেছেন। হয়েছেন? হ্যাঁ হলেন। হ্যালো, আমি আছি। আমি যিনি বললেন, আমি কথাটা কোনোভাবে আমি শুনতে পাইনি। হ্যাঁ, আমি বললাম এটাই যে শুনতে আরেকবার যদি পারিনি। কাইন্ডলি বলেন। হ্যাঁ, সুলভ বাবু আরেকবার বলুন। সুলভ বাবু, স্যার বলুন, স্যার বলুন। হ্যালো। হ্যাঁ, আপনার কথাটা স্যার শুনতে পাননি, আপনি আরেকবার বলুন। আচ্ছা, হ্যাঁ স্যারকে সবার আগে নমস্কার। তো আমি বহরমপুরে থাকি। আমার নাম হচ্ছে সুলভ ত্রিপাঠী। তো আমি পণ্ডিতের একজন স্টুডেন্ট। তো ছোট থেকে সংস্কৃতটা মানে শিখতে ইচ্ছা করে, কিন্তু ক্লাস ওই 6, 7, 8-এর মধ্যে কোনো এক সময় হয়তো অল্প একটু সাবজেক্ট অনুযায়ী করেছিলাম। পরবর্তীকালে আর শেখা হয়নি সেরকম ভাবে। তো যেহেতু পৌরোহিত্য পেশায় আছি, এবার সেহেতু সংস্কৃতটা না জানলে ভিতর থেকে একটা হীন মানসিকতা একটা ভুগি, যে একটা কনফিডেন্সের অভাব হয়।
হয়তো সংস্কৃতটা জানলে কনফিডেন্সটা ফিরে আসতো। তো ওই কারণেই স্যার ক্লাসে আসা বা যুক্ত হওয়া, বা যদি একটু শিখতে পারি নিজেরও ভালো লাগবে, এই কারণে এখানে আসা বা সংস্কৃতটা জানা খুবই প্রয়োজন আমাদের। যেহেতু ব্রাহ্মণ কুলে জন্ম, অথচ সংস্কৃতটা জানি না। মন্ত্রটা বই দেখে দেখে পড়ে মুখস্থ করে নিয়েছি, কিন্তু তার মানে বুঝি না। তো সেই ক্ষেত্রে নিজের মানে একটা কনফিডেন্সের অভাব হয়। তো সেই ক্ষেত্রে মানে শেখার জন্য আগ্রহী। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, খুবই ডিস্টার্ব। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আমার প্রবলেম কথা? হবে না, প্রত্যেকেই ভিডিওটা অফ করে দিন, তাহলে সেক্ষেত্রে নেটের যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অনেকটা সাহায্য করে। হ্যালো, শুনতে পাচ্ছি তোমার কথা, কিন্তু ভিডিওগুলো যারা যারা আছেন তারা একটু অফ করুন। হ্যাঁ, হ্যালো, মানে স্যারের নেটওয়ার্কের কোনো প্রবলেম চলছে আর কি, যার জন্য মাঝে মাঝে স্যার হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি সরি ফর ডিস্টারবেন্স। ক্লাসটা এই হঠাৎ কেন জিমেল হ্যাজ স্টপড বলে বারবার একটা প্রবলেম ক্রিয়েট করলো, যার ফলে আমি লিভ করতে বাধ্য হলাম। সেই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আরেকবার যিনি বলছিলেন আরেকবার কাইন্ডলি যদি বলেন, আমি ব্যাপারটা শুনতে পারি আর কি। যিনি বলছিলেন বহরমপুর থেকে, প্লিজ একবার আপনি বলুন আপনার মতামত। স্যার নমস্কার। নমস্কার স্যার, আমি বহরমপুরে থাকি, তো আমার নাম হচ্ছে সুলভ ত্রিপাঠী। আমি ওন পণ্ডিতের একজন স্টুডেন্ট। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি বলে যান, আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে স্যার। তো ছোট থেকে স্যার সংস্কৃতটা শেখার ইচ্ছা ছিল, যেহেতু ব্রাহ্মণ কুলে জন্ম। কোনো বিশেষ কারণে বা সেরকম শিক্ষা প্রতিষ্ঠান এখানে ছিল না, সেক্ষেত্রে আমার সংস্কৃতটা শেখা হয়নি। ক্লাস 6, 7, 8-এর মধ্যে কোনো এক সময় পড়েছিলাম অল্প একটু বিষয়। তো পরবর্তীকালে এখন পৌরোহিত্য পেশায় আছি। তো সংস্কৃতটা না জানার জন্য মন্ত্রগুলো মুখস্থই করতে হয়, কিন্তু তার মানে বুঝি না। একটা হীন মানসিকতায় ভুগি, বা কনফিডেন্সের অভাব বলতে পারেন। ওই কারণে স্যার এখানে আসা, বা সংস্কৃতটা একটু ভালো করে জানতে পারলে নিজেও খুব মানে খুশি হতাম। আর 5টা মানুষ মানে যখন সংস্কৃততে কথা বলে বা কথা বলতে পারবো মানুষের সাথে, তাহলে নিজের প্রতি একটা আলাদাই একটা গর্ব মনে হবে যে না, আমি সংস্কৃতটা রপ্ত করতে পেরেছি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। বেশ। হ্যালো, আরেকজন কেউ হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, আমি শুভজিৎ ভট্টাচার্য বলছি ব্যারাকপুর থেকে। বলুন। হ্যাঁ, আমি ক্লাস 10-এ এই এই বছরই মাধ্যমিক দিলাম। ঠিক আছে, এবার আমার ওকে। ইচ্ছা হচ্ছে সংস্কৃত নিয়ে পড়াশোনা করার পরবর্তীকালে। তো ওই জন্য এই ক্লাসটা জয়েন করেছি আর কি। আচ্ছা, কি কারণের জন্য তুমি সংস্কৃত নিয়ে পড়াশোনা করতে চাইছো? ব্যাপারটা হচ্ছে সংস্কৃতটা মানে এমনই একটা সাবজেক্ট, তো যেটা থেকে আপনার মানে অন্যান্য সমস্ত কিছুর ভাষার উৎপত্তি বলতে গেলে মানে বেশিরভাগই। তো আমার একটা প্রবল টান রয়েছে ছোটবেলা থেকে, এবং আমার বাড়িতে যেহেতু মানে পূজা আচ্চার আর কি চল রয়েছে, আমার বাড়িতে মা তারা প্রতিষ্ঠিত রয়েছেন।
ওই জন্যই আরো আমার টানটা বলতে গেলে, সেই জন্যই আর কি। মানে তাহলে তুমি জানার জন্য শিখতে চাইছো না ধন অর্জনের জন্য শিখতে চাইছো? না 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 না, আমি জানার আগে তো জানতে হবে। ওসবের চিন্তা করে কোনো লাভ হয় না বলে আমার মনে হয় না, ওটা পরবর্তী কথা সেটা। কিন্তু আগে তো জানতে হয় না, আগে শিক্ষাটা অর্জন করা উচিত, আমার মতামত। বেশ বেশ বেশ, তিনজনের আমি মতামত শুনলাম। মোটামুটি প্রত্যেকেই একটি বিষয় সহমত পোষণ করছেন। সেই বিষয়টা হলো প্রথমে জানতে হবে, তারপর তার থেকে কিছু। আমি একটি শ্লোক দিয়েই শুরু করছি আপনাদের কথা অনুযায়ী, আমার হঠাৎ মনে পড়ে গেল। একটি শ্লোক আছে, বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়াদ ইয়াতি পাত্রতম, পাত্রত্বাৎ ধনম আপনোতি, ধনাৎ ধর্ম তত সুখম। বিদ্যা থেকে বিনয় আসে, মানে যেটার অর্থ সামান্যভাবে, বিদ্যা থেকে বিনয় আসে এবং বিনয় থেকে পাত্রতা প্রাপ্ত হয়, এবং পাত্রত্বাৎ ধনম আপনোতি, এবং পাত্রতা মানে যোগ্যতা থেকে আপনি ধন অর্জন করবেন, এবং ধন অর্জন করলে আমরা সুখে শান্তিতে বসবাস করবো। এটা সামান্যভাবে অর্থ। সেই কারণে প্রথমে আমাদের বিদ্যা অর্জন করতে হবে, সেটা যে কোনো বিদ্যায় হোক। এবার আপনারা মোটামুটি প্রত্যেকেই বলছেন সংস্কৃতটা কেন শিখতে হবে, এবং আমি বিশ্বাস করি আপনারা 90%ই মোটামুটি ব্রাহ্মণ পরিবার থেকে এসেছেন। সেই কারণের জন্য কেউ পূজা আর্চার সঙ্গে যুক্ত আছেন, কেউ সংস্কৃতকে ভালোবেসে এসেছেন। যে যেই ফিল্ড থেকে আসুন না কেন, মোটামুটি আমাদের মোদ্দা কথা হলো সংস্কৃতকে আমাদের জানতে হবে। এবং সংস্কৃতটা আমরা যদি একটু প্রাচীন ইতিহাসের দিকে দেখি, যে সংস্কৃত অ্যাকচুয়ালি কারা আগে পড়তো এবং কারা সংস্কৃতকে ধরে রেখেছিল? ব্রাহ্মণ কুল। আমরা যে বলি যে চতুর্বর্ণ্যম ভগবদ গীতাতে আছে, শ্রীমদ্ ভগবদ গীতাতেও আছে, চতুর্বর্ণ্যম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস, যে চতুর্বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এবং এটা কিভাবে কি হয়েছে গুণ কর্ম এগুলোতে আমি যাচ্ছি না। চারটে বর্ণ, যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যেই আমরা যদি প্রথমটাকে ধরি, যে ব্রাহ্মণের কাজ কি, ক্ষত্রিয়ের কাজ কি, বৈশ্যের কাজ কি, শূদ্রের কাজ কি, আমরা প্রথমটা নিচ্ছি। ব্রাহ্মণের কাজ হচ্ছে শাস্ত্র চর্চা করা, ব্রাহ্মণের কাজ হলো শাস্ত্র চর্চা করা। কিন্তু আগে আমরা দেখেছি যে আগে আমাদের অনেক গুরুকুল প্রথা ছিল। গুরুকুলে কি হতো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা শাস্ত্র অধ্যয়ন করতাম, গুরুর কাছে থেকে আমরা শাস্ত্র অধ্যয়ন করতাম, এবং শাস্ত্র অধ্যয়ন করার পর তারা একটা নির্দিষ্ট সময় পরে পুনরায় গার্হস্থ্য জীবনে আসতো। এইভাবে একটা শাস্ত্র পরম্পরা আমাদের বেঁচে ছিল। কিন্তু সেই গুরুকুল পরম্পরাটাকে আমরা এখন উৎখাত করে ফেলেছি, সেটা বিভিন্ন কারণেই হোক না কেন। এবং আমরা বর্তমানে শাস্ত্র কেউ পড়ছি না। স্পেশালি যাদের পড়ার কথা ছিল ব্রাহ্মণ কুলের, যারা ব্রাহ্মণ, তারাও বর্তমানে শাস্ত্র পড়ছে না। এটা আমাদের কাছে সত্যি মানে দুঃখের একটি বিষয়, সত্যি একটি দুঃখের বিষয়। এবং এখনো পর্যন্ত যদি একটা সাধারণ মানুষের কোনো সমস্যা হয়ে থাকে, তারা প্রথমেই কিন্তু সমাধান পাওয়ার জন্য, এখনো পর্যন্ত আমরা গ্রামের দিকে দেখে থাকি বা শহরেও আমরা দেখি, তারা ব্রাহ্মণের কাছেই কিন্তু যায়। তাদের যে গ্রামের প্রধান ব্রাহ্মণ হয়, এবং এবং সেই ব্রাহ্মণ যদি শাস্ত্র চর্চা না করে, তাহলে তার যে সমস্যা, তার সমস্যার যে সলিউশন কিভাবে সে দেবে? তাহলে এই কারণে আমাদের প্রথমে দরকার কিন্তু শাস্ত্র অধ্যয়ন করা। কারণ আমরা শাস্ত্র থেকেই কিন্তু সবকিছু আমরা কথাবার্তা বলবো। বিনা শাস্ত্র, যেখানে শাস্ত্র নেই, অযৌক্তিক, সেইগুলো কিন্তু আমরা বললে কিন্তু হবে না, কেউ গ্রহণ করবে না। সেটা আমরা দেখে থাকি যে কেন আমরা সংস্কৃত পড়বো। এবং কেউ হয়তো বললেন যে সম্ভবত ব্যারাকপুর থেকে যিনি বললেন যে সংস্কৃত কেন পড়বো, যে সংস্কৃতের থেকেই সব ভাষার উৎপত্তি। এই কারণে বলা হয় যে মাদার অফ মাদার, ঠিক আছে, সংস্কৃত হচ্ছে সব ভাষার জননী বলা হয়। ঠিক আছে, সেটা অনেক প্রাচীন। যে কোনো ভাষার আমরা যদি সোর্স খুঁজতে চাই, আমরা পাবো সংস্কৃত কোনো না কোনো ভাবে লিঙ্ক আছে। এবং সংস্কৃত হচ্ছে খুব সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ। আমি বারবার এর আগের ক্লাসেও যারা পুরনো স্টুডেন্ট ছিলেন আমি বলেছি, এবং আপনারাও আপনাদের যে দুঃখের কথা, কেউ হয়তো বললেন যে মাত্র 6-7 বা 6-7-8 অনেকদিন আগে পড়েছেন, সেইভাবে জানা হয়নি। কিন্তু আমি বলবো যে ভগবান শ্রী রামকৃষ্ণ দেব বলে গেছেন, ইয়াবৎ বাঁচি তাবৎ শিখি। অর্থাৎ যতদিন আমাদের জীবন আছে ততদিন আমরা কিছু না কিছু আমরা শিক্ষা লাভ করব। সেটা হতে পারে একটা ছোট বাচ্চার থেকেও আমরা শিক্ষা লাভ করি, একটা
80 বছর বয়স্ক মানুষের থেকে আমরা শিক্ষা লাভ করি। শিক্ষা লাভের ক্ষেত্রে আমাদের কোনো লজ্জা থাকলে হবে না। সেটা বয়স দেখে, যে আমার গুরু, দেখা গেল আমার গুরু হয়তো দেখা যাবে এই ক্লাসে আপনাদের থেকে অনেক, আমি হয়তো বয়সে ছোট হতে পারি, বা আমার থেকে হয়তো কেউ আমাকে ছোট বয়সে এ, এ, শাস্ত্র অধ্যয়ন করাচ্ছেন, সেই ক্ষেত্রে সে কিন্তু আমার গুরু, এটা মানতে হবে। অর্থাৎ গুরুর কোনো বয়স হয় না, সে যে কেউ যে কোনো বয়সেই হতে পারে। এবং আমাদের শাস্ত্র অধ্যয়ন কেন করতে হবে আমি বললাম। এবং সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত হচ্ছে যে খুবই সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ। যেমন ধরুন আমি যদি বলে থাকি, আমরা ইংলিশে অনেক কিছু বলি, এক বলি এক লিখি। যেমন সুনামি বলি, কিন্তু তার স্পেলিং শুরু হচ্ছে কি দিয়ে? TSU, এরকম ভাবে শুরু হচ্ছে। অর্থাৎ বলছি এক, লিখছি এক। সেখানে আমাদের কিন্তু একটা কনফিউশন থেকেই যায়। কিন্তু আমরা সংস্কৃতে কেন আমরা বলি, যেইটা আমরা মুখে উচ্চারণ করি সেটাই কিন্তু আমরা লিখে থাকি, যেটা লিখে থাকি সেইটাই আমরা বলে থাকি। এবং আপনারা কতজন বেদ অধ্যয়ন করেছেন আমি জানি না, যদি একটু একটু বেদ অধ্যয়ন করেন জানবেন যে কোনো সলিউশন আপনারা বেদে পেয়ে যাবেন। সেটা যেটা আমরা ষোড়শ সংস্কার বলে থাকি, আমাদের জীবনের যে ষোড়শ সংস্কার, সেটা একটা বাচ্চা জন্মগ্রহণ করা থেকে একবারে তার শ্রাদ্ধ কাজ পর্যন্ত, যে কোনো মাঝে যে সমস্ত, যে অন্নপ্রাশনম, বিবাহ, যে সমস্ত যে ষোড়শ সংস্কার বলে, সবকিছু আমরা শাস্ত্র মেনেই কিন্তু আমরা করি। বিনা শাস্ত্রতে আমরা কিন্তু কোনো কিছু করি না। হ্যাঁ, ইদানিং দেখা যাচ্ছে কি, যেহেতু অনেকে শাস্ত্র পড়ছে না, সেই কারণে কিছু মানুষ সেটাকে বিকৃত করার চেষ্টা করছে, এবং আমরা তার প্রতিবাদও কিন্তু করছি না। কেন? কারণ আমরা নিজেরাই তো শাস্ত্র জানি না। আমরা নিজেরাই শাস্ত্র জানি না। আমরা যদি নিজেরা শাস্ত্র জানি তবে তো আমি অপরজনের সঙ্গে লড়াই করতে পারবো। তাহলে সেই কারণে আমাদের কি দরকার? প্রথমে আমাদের নিজেদের শাস্ত্র অধ্যয়ন করা দরকার। শাস্ত্র, বিনা শাস্ত্র অধ্যয়ন করে আমি তো তাকে যুক্তি দিয়ে বোঝাতে পারবো না। যে কারণেই, এবং আমি বারবার একটি কথা বলছি, সব জায়গাতে কিন্তু লজিক লাগবে, যুক্তি লাগবে। যুক্তি কোথা থেকে দেবো? আমি কি আমার মন গড়া কথা বললে কেউ মানবে না? শাস্ত্র থেকেই আমাকে কিন্তু কোট করে বলতে হবে, শাস্ত্রের দ্বারাই তাকে কিন্তু খণ্ডন করতে হবে, তবে কিন্তু সেটা বাস্তবে গ্রহণযোগ্যতা পাবে। এবং আমি বর্তমানে দেখবেন যে আমাদের শাস্ত্র, সংস্কৃত হচ্ছে আমাদের শাস্ত্র, ভারতবর্ষের ভারতীয়দের শাস্ত্র, সেইটা কিন্তু দুর্ভাগ্য আমরা চর্চা করছি না। এবং দেখুন আমাদের এই ধন সম্পদটাকে কারা ইউজ করছে? ফরেন, দেখুন ফরেন কান্ট্রি গুলো, ফরেন কান্ট্রি যেগুলো আছে, তারা কিন্তু এইগুলো নিয়ে তারা রিসার্চ করছে, বিভিন্ন রিসার্চ পেপার তৈরি করছে। কেন? আমাদের যে সমস্ত ভালো জিনিস সেইগুলো নিয়ে তারা আজ কেন রিসার্চ করছে? কারণ এর মধ্যে কিছু সম্পদ আছে। দেখুন বড় বড় ইউনিভার্সিটিতে আপনি যান, সংস্কৃতের উপর বহুত রিসার্চ হচ্ছে, খুব রিসার্চ পেপার তৈরি হচ্ছে, এবং কারা অধ্যয়ন করাচ্ছে? আমাদের ভারতীয়রাই কিন্তু অধ্যয়ন করেছে। তাহলে দেখুন তারা শুধুমাত্র পয়সার বিনিময়ে আমাদের নলেজটাকে নিয়ে নিচ্ছে, কিন্তু এটা আমাদের সম্পদ। আমার বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। আমাদের কিন্তু এখনো সেই সময় আছে, আমাদের নিজেদের শাস্ত্র নিজেদেরকে রক্ষা করা উচিত। আমরা ওয়েস্টার্ন কালচারকে ফলো করতে গিয়ে কোথাও আমরা হারিয়ে গিয়েছি, ওয়েস্টার্ন কালচারে কোথাও আমরা ডুবে যাচ্ছি আস্তে আস্তে। আমরা নিজেরা হয়তো বুঝতে পারছি না যে আমাদের যেই মূল সম্পদ সেটা আমরা কিভাবে হারিয়ে ফেলছি। সেই কারণে আমাদের, এই কারণে আমি প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করলাম, যে কেন আমরা শাস্ত্র অধ্যয়ন করব। আমার যদি লক্ষ্য হয়ে থাকে যে অর্থ উপার্জন করা, অর্থ উপার্জন করা যদি লক্ষ্য হয়ে থাকে তাহলেও আসবে, যদি আমার অর্থ উপার্জন না লক্ষ্য হয়ে থাকে তাতেও আসবে। ধনাৎ ধর্ম তত সুখম, বিদ্যা অর্জন করলে সেই থেকে কোনো না কোনো ভাবে, বিদ্যা অর্জন করেছে, শাস্ত্র অধ্যয়ন করেছে, এমন কেউ ভুখা মারা গিয়েছে আপনারা কিন্তু দেখাতে পারবেন না। এবং আমরা এখনো দেখি, এখনো কিছু, আমি এটা কারণ নিন্দা করছি না বা কিছু, কেউ খারাপ মাইন্ডে নেবেন না, আমি পুরো ব্যাপারটা জাস্ট একটা আলোচনা করার জন্য বলছি। আমরা দেখা যায় বিভিন্ন পুজো হয়, পুজো অর্চনা করে থাকি, সেটা অনেক আমরা ভুলভাল তথ্য দিয়ে দিই সাধারণ মানুষকে। কিন্তু আহ, সাধারণ মানুষকে ভুলভাল তথ্য দিলে এখন কি হচ্ছে জানেন তো? অনেক অব্রাহ্মণ আছে যারা, তারাও কিন্তু আজকাল শাস্ত্র অধ্যয়ন করছে, তারা কিন্তু সেটা গ্রহণ যোগ্য, মানে তাদের কাছে সেটা কিন্তু গ্রহণযোগ্যতা হচ্ছে না। তখন কিন্তু, যে আপনি যে ব্রাহ্মণ, আমরা যে ব্রাহ্মণ যদি বলে থাকি, সেটা কিন্তু আমাদের একটা নিজেদের সম্মানে কোথাও আঘাত লাগবে। আপনারাও সেটা নিজস্ব ফিল করছেন, যে কারণের জন্য আজকে ক্লাসে যুক্ত হয়েছেন বা আপনারা সংস্কৃত শিখতে চাইছেন। এবং যারা বলছেন যে একটা বয়সের ব্যাপার বা পারবো কি পারবো না ভাবছেন, আমি প্রত্যেককে বলে থাকি, আগের ব্যাচের স্টুডেন্টদের আমি বলেছি, আগের ব্যাচেও কয়েকজন বাংলাদেশ থেকেও যুক্ত ছিলেন, তারা প্রথম বেশ কিছু ক্লাসে আমাকে বলেছিল, স্যার
আম, আমাদের বয়স এখন 40+ হয়ে গেছে, এই বয়সে কি আর শিখতে পারবো বা কিভাবে কি করব? আমি বলেছিলাম আপনারা শিখবেন না, আপনাদেরকে কিভাবে শিখিয়ে নিতে হবে আমি সেটা ভালো মতো জানি, কিভাবে আপনারা। এবং তারা কয়েকটা ক্লাস করার পর নিজেরাই বলেছিল যে স্যার এখন মনে হচ্ছে যেন নিজের থেকে কিছু একটা পড়তে পারছি। স্যার, আমি বা আমি অজয় আহ, চক্রবর্তী আছি স্যার, বাংলাদেশ থেকে যুক্ত। হ্যাঁ 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 হ্যাঁ, অজয় বাবু ক্লাস করেছিলেন। অজয় বাবু হয়তো অজয় বাবুকে আমি জিজ্ঞাসা করবো শেষে আপনার অনুভূতিটা কি, আপনার অনুভূতি কি আমি আমিও জিজ্ঞাসা করব। আমিও ক্লাস করেছিলাম, দুর্গাপ্রসাদ ছেড়ে দিতে মানে বন্ধ করতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তো বেশ কিছু আহ, গুণীজন ক্লাস করেছিলেন, তারা নিশ্চয়ই তাদের অভিব্যক্তি প্রকাশ করবেন। এবং এতে ভয় পাওয়ার কিছু নেই, আমরা একবারে ক্লাসে একবারে গোড়ার থেকে শুরু করি, কারণ আমি এটা বিশ্বাস করি যদি ভিত শক্ত না হয় তাহলে বিল্ডিং কোনোভাবেই শক্ত হতে পারে না। সেই কারণে আমাদের ভিত শক্ত স্যার, করতে হবে। শেখার কোনো এবং বয়স হয় না। শেখার কোনো বয়স হয় না, এটা আমি বিভিন্ন ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের উক্তি দিয়ে আমি বললাম। এবং আমরা এখন কেন শিখছি, একটি ন্যায় আছে, প্রয়োজনম অনুদ্দেশ্য না মন্দপি প্রবর্ততে। প্রয়োজন ছাড়া কিন্তু আমরা এক স্টেপও কিন্তু ফেলি না। আমরা বর্তমান যারা মানে কম্পিউটারের যুগ, তো আমরা যে কোনো একটা স্টেপ ফেললেও আমরা ভেবেচিন্তে কিন্তু ফেলি যে কেন আমি যাব এখানে, এইখানে গেলে আমার প্রফিটটা কি, সেই কিছু আমরা সমস্ত কিন্তু কিছু ভেবেই করি। সেই কারণে আপনারা নিশ্চয়ই আহ, আহ, ভেবে চিন্তেই এবং নিজেদের যে মনে একটা দুঃখ, দুঃখই বলুন, ক্ষোভ বলুন, খেদ বলুন, যে কিছু যেই টার্মই আমি ইউজ করি না কেন, আপনার যে মনে একটা ব্যথা, সেইখান থেকে আপনারা নিজেরা চাইছেন যে সংস্কৃতটাকে শেখার। এটা আমি আপনাদের সাধুবাদ জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি, খুবই ভালো কথা। এবং আমার ক্লাসের কিছু কিছু রুলস আছেন যারা পুরনো স্টুডেন্ট জানেন, এবং আমি বলে নেব কিভাবে কি করতে হবে। এবং আমার ক্লাসে কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই, নির্দ্বিধায় যে কোনো সমস্যা রিলেটেড শাস্ত্র আমাকে জিজ্ঞাসা করবেন, আমি যদি জানি সঙ্গে সঙ্গে আমি উত্তর দেবো, যদি না জানি জেনে জানানোর চেষ্টা করব। এ বিষয়ে আমার বলতে কোনো দ্বিধা নেই যে at least we are also human being, sometimes we'll forget। আমরা কেউ বলতে পারবো না, একমাত্র মা সরস্বতী যিনি সব কিছু জানেন, যার কাছে বিদ্যার দেবী বলে, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী মাতা সবকিছু জ্ঞানের অধিকারিণী। এবং সেই কারণে আমরা অনেক কিছু আলোচনা করি যেখানে শাস্ত্র রক্ষার্থে, আমাদের কিন্তু প্রত্যেকের লক্ষ্য হচ্ছে সংস্কৃত শাস্ত্রকে রক্ষা করতে হবে। শাস্ত্র রক্ষা করার জন্য আমরা আমাদের নিজেদের জীবন উৎসর্গ করতে এসেছি। তাহলে সংস্কৃতটাকে আমাদের অধ্যয়ন করতে হবে, কারণ বিনা অধ্যয়নে কোনো শাস্ত্র রক্ষা হতে পারে না। এবং আমি এটা বারবারই বলেছি যে সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করলে, যেমন ওমকার নিয়ে বলা হয়, এর মাধ্যমে আমরা দেখুন কয়েকটা যদি আমি উদাহরণ দিই, যেমন আমরা সংস্কৃতে বলে থাকি বৃক্ষঃ, শিক্ষকঃ, এইভাবে কিছু যদি আমরা শব্দ বলে থাকি, এর মাধ্যমে দেখবেন এই শব্দগুলো সঠিক যদি আপনি উচ্চারণ করতে পারেন না, আমরা প্রাণায়াম করি সকালবেলা ভোরবেলা, এর মাধ্যমে দেখা যাচ্ছে কপালভাতি প্রাণায়ামও হয়ে যাচ্ছে সংস্কৃতের মাধ্যমে। আজকাল সংস্কৃত থেরাপি চালু হয়েছে অনেক, মানে খতরনাক যে বিমারি হ্যাঁ, ওইগুলো হচ্ছে আমরা রিকভার করতে পারি সংস্কৃত অধ্যয়নের মাধ্যমে। যে কারণের জন্য, এবং আপনারা কতটা জানেন আমি জানি না, যে সংস্কৃতের অনেক গান শুনিয়ে কিন্তু গোমাতারা আজকাল বেশি দুধ দেয়, এটা কিন্তু পরীক্ষিত হয়েছে। ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। সংস্কৃতের গান শুনিয়ে, ঠিক আছে, সেই কারণের জন্য কি আমরা এগুলো সব কিন্তু রিসার্চ পেপার হয়ে দিন দিন কিন্তু আসছে এগুলো কিন্তু। এবং আমাদের দুঃখ, আমরা যে এটা বেদ বলি, বেদে এমন কোনো জিনিস নেই যেটা নেই। এখন সায়েন্টিস্টরা অনেক বলে থাকে হ্যাঁ আমরা আবিষ্কার করছি, এই করছি সেই করছি, ডক্টররা বলে থাকেন এই আবিষ্কার করছি, এই ভ্যাকসিন আমরা আবিষ্কার করছি, এই করছি, এই সমস্ত অনেক কিছু বহু পূর্বেই আমাদের সমস্ত কিছু। আমরা যদি বেদ অধ্যয়ন করে থাকি, বেদকে যদি আমরা একটু বিস্তারিত ভাবে আলোচনা করে থাকি না, আমরা ওখানেই সমস্ত কিছু পাবো। নতুন কেউ কিচ্ছু আবিষ্কার করছে না, বেদেই সমস্ত কিছু আছে। মোটামুটি মোটামুটি এই সংক্ষিপ্ত ভাবে, আমি কোনো শাস্ত্রের ডিপে কোনো যাচ্ছি না, জাস্ট একটা ওভারঅল আপনাদের ধারণা দিলাম। এরপরে আপনাদের মতামত কেউ শেয়ার করতে পারেন যদি মনে করেন। তারপর আমরা যখন নেক্সট দিন থেকে বিস্তারিতভাবে ক্লাস আলোচনা করব, তখন আমরা নির্দিষ্ট টপিকে গিয়ে তার খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করব।
মোটামুটি আমি একটা সংস্কৃতের বিষয়ে আমরা ক্লাসটা কিভাবে করবো এবং সংস্কৃত কেন পড়া উচিত একটা ওভারঅল কনসেপ্ট দিলাম। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন এবং আপনারা প্রত্যেকেই চান যে সংস্কৃত ক্লাসটা করতে। এটা আমি আশা করব প্রত্যেকে আপনারা জয়েন হবেন এবং সংস্কৃত শাস্ত্রকে রক্ষা করবেন। জয়তু সংস্কৃতম জয়তু ভারতম। হ্যালো এরপরে স্যার। আপনাদের যদি হ্যালো, বলুন। বলছি কি যে সংস্কৃতের মানে আমাদের বাংলার বুকে সবচেয়ে ভালো কলেজ কোনটা হতে পারে একটু বলুন তো? বাংলার বুকে আপনি কোন হ্যাঁ, হ্যাঁ। মানে মানে আপনি তো ক্লাস 10 পাস করলেন না? আপনি কি ব্যারাকপুর থেকে যিনি বলছিলেন? কারণ আমি আমি এইটাই জানতে চাইছি এই হ্যাঁ, কারণে। হ্যাঁ, কারণ হ্যাঁ, হ্যাঁ। কারণ দেখুন বর্তমানে যদি সংস্কৃত শাস্ত্রকে রক্ষা করার জন্য আপনি পড়াশোনা করতে চান, সেই কারণে আমি বলবো যদি আপনি রামকৃষ্ণ মিশনে কোনোভাবে অ্যাডমিশন নিতে পারেন পশ্চিমবাংলার বুকে থেকে, তাহলে কিন্তু আপনি শাস্ত্র অনেক অধ্যয়ন করতে পারবেন। তাছাড়া বাইরের যে কলেজগুলো মানে অবস্থা খুবই শোচনীয়, কারণ সেখানে শাস্ত্র তো অধ্যয়ন হয় না, মানে নিজের কলেজে ক্লাসই হয় না। সব থেকে বড় সমস্যা এই জায়গাতে আছে। এবং আপনি সাউথের দিকে যদি কিছু যান, তিরুপতি বা আরো সাউথের যে ইউনিভার্সিটি গুলো কিছু কিছু আছে, সেখানে এখনো পর্যন্ত শাস্ত্র নিয়ে অধ্যয়ন হয়। ঠিক আছে, রাজীব গান্ধী ক্যাম্পাস বা বাইরের দিকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সেখানে কিন্তু চর্চা এখনো হয়, কিন্তু ওয়েস্ট আর বেঙ্গলে শ্রীরামপুর সংস্কৃত কলেজ? শ্রীরামপুর বলুন যাই বলুন, এগুলো নামে চলছে, কিন্তু অবস্থা খুবই খারাপ। শাস্ত্র অধ্যয়ন হচ্ছে না, শাস্ত্র অধ্যয়ন হচ্ছে না। যেই টোলগুলো বলুন, আমি আগের বছর একটা আমি রিসার্চের কাজে গিয়েছিলাম নবদ্বীপ। টোলগুলোর ওপরে, টোল আশা করি আপনারা প্রত্যেকেই জানেন, যেখানে সংস্কৃত একটা এক সময় বাংলার অক্সফোর্ড বলা হতো নবদ্বীপকে, যেখানে শাস্ত্র অধ্যয়ন করা হতো, যেখান থেকে ন্যায়ের উৎপত্তি হয়েছে। সেখানে অবস্থা খুবই শোচনীয়, একটা টোলও কোনো চলছে না। কিন্তু মানে সরকারি ভাবে তারা ঠিক টাকা পাচ্ছে, এবারে কোনো শাস্ত্র অধ্যয়ন নেই, এমনকি সেখানে কোনো শিক্ষক নেই, কোনো ছাত্র নেই, কিছুই নেই। ঠিক আছে, একমাত্র আমি আমি বর্ত- ব্যারাকপুরে যে স্কুলে পড়ি, সেই স্কুলে মানে আমাদের শ্রদ্ধেয় অশোক কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় হুম উনি শিক্ষকতা করেছেন। সেই হুম স্কুলেই আমি পড়ি আর কি। আচ্ছা 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 আচ্ছা, উনি তো খুবই শ্রদ্ধেয় ব্যক্তি। কিন্তু শাস্ত্র অধ্যয়ন করতে গেলে, কারণ আমরাও তো দেখেছি যে শাস্ত্র অধ্যয়ন করতে গেলে আলাদা একটা ঘেরানা লাগে, মানে যেটা আহ, বাইরের কলেজগুলোর পরিস্থিতি খুবই শোচনীয়। সেখানে নিয়মিত ক্লাস হয় না, ছাত্ররাও যায় না, এবং শিক্ষকরাও সেখানে নিয়মিত বিভিন্ন কারণের জন্য ক্লাস করাতে পারেন না। বিভিন্ন, আজ এই অনুষ্ঠান কাল সেই পলিটিক্যাল প্রবলেম, বিভিন্ন নানান কারণে। এটা কি কারণে আমি সেই অ্যানালিসিসে যাচ্ছি না, কিন্তু শাস্ত্র অধ্যয়ন করতে গেলে আপনাদের সেই ধরনের ব্যক্তির কাছে, এবং শাস্ত্র জানে এই ব্যক্তিও কিন্তু যথেষ্ট বর্তমানে কম, এ নিয়ে কোনো সংশয় নেই। এবং যে সঠিক নিজেই শাস্ত্র জেনে না, সে অপরকে শাস্ত্র শিখাবে কি? তাকে তো আগে নিজেকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। বেশ, অজয় বাবু, আপনি আপনার অভিব্যক্তি একটু প্রত্যেকের কাছে বলুন। আগের বারে তো আপনি ক্লাস করেছেন। নমস্কার স্যার। নমস্কার। আমি অজয় চক্রবর্তী বলছি বাংলাদেশ থেকে। গত কিছুদিন আগে সংস্কৃত মন্ত্র উচ্চারণ ক্লাসটা স্যার আমি সম্পন্ন করেছি। এই ক্লাসটা করার পরে স্যার আমি যথাসাধ্য চেষ্টা করছি আগের যেভাবে মানে আমি বলবো ভুল উচ্চারণ করার যে একটা প্রবণতা ছিল, ওইটা স্যার আপনার সহযোগিতায় আপনি যেভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করা শিখিয়েছেন আমাদেরকে ছন্দ বেসিসে, তো যথেষ্ট চেষ্টা করি, যেটা স্যার আমি আপনার সাথে শেয়ারও করেছিলাম সর্বশেষ ক্লাসে। তবে স্যার আমি খুবই উপকৃত হয়েছি এই যে এত সুন্দরভাবে স্যার আপনি বুঝিয়েছেন। আর আপনি যেটা কথা বলছেন শেষের দিকে যে বয়সের ভারে হয়তো আমাদের সবকিছু যেহেতু আমাদের বয়সের ভারে আমাদের জিহ্বাটাও ভার হয়ে গেছে, তো হয়তো সঠিকভাবে উচ্চারণ আমাদের মুখে দিয়ে আসতে কষ্ট হয়, তারপরেও চেষ্টা করি
মোটামুটি আপনি ছন্দ, অনুষ্টুপ ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ আমাদেরকে যেভাবে শিখিয়েছেন, তবে স্যার আমি বলবো যেহেতু হয়তো ওই গ্রুপে মনে হয় শুধু আমিই যুক্ত আছি এখন, আর কেউ আছে কিনা স্যার হয়তো আমি জানি না। আমরা যে কয়জন শেষ পর্যন্ত ছিলাম আমরা সবাই উপকৃত, এক কথায় স্যার এটাই বলবো। এবং স্যার আপনার উচ্চারণের বলতে গেলে স্যার আমরা প্রচন্ড ভক্ত হয়ে গেছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আর যারা নতুন এই ক্লাসে জয়েন হয়েছেন, কেউ কিছু যদি বলতে চান বলতে পারেন। হ্যালো, নমস্কার স্যার। বলুন আমি বলুন পার্থ বলুন চক্রবর্তী পার্থবাবু বলুন। বলছিলাম। পার্থ চক্রবর্তী বলছিলাম, হুগলি জেলা থেকে, হুম, ধনিয়াখালী থেকে। বলুন। প্রথমে স্যার আমার প্রণাম নেবেন। আর আমি সংস্কৃত ক্লাসে প্রথমত যুক্ত হয়ে গেছি, সংস্কৃতটা খুব ভালো লাগে, ভালোবাসার বিষয়। ভালোবেসেই এই ক্লাসটা জয়েন হলাম। আমি দেখলাম আজকে যে একটা পোস্টের মাধ্যমে, সেখান থেকে জয়েন হলাম। আর বিশ্বনাথবাবুকেও জানিয়েছি ব্যাপারটা। তো আমার প্রধান এটাই জয়েন হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি সংস্কৃত ভাষাটা একটু শিখতে চাই। আর আরেকটা আমার মানে সুপ্ত বাসনা হচ্ছে সংস্কৃতে আমি একটু বাক্যালাপ বা কথা বলার খুবই ইচ্ছা, যেটা আমার শেখার খুব ইচ্ছা। সেইটাই মানে সেই জন্যই আমি আরো এই জয়েন হলাম। সেটা কি স্যার এখান থেকে আমি হ্যাঁ, এটার বিষয়ে হ্যাঁ দু এক কথা বলবো। আমি বলতেই ভুলে গেছি, আপনি মনে করেন খুবই ভালো। এবং আমরা যেটা করে থাকি, আমি আগের ক্লাসে আমি বলেছি, প্রথমের এক দুটো ক্লাস হয়তো আপনাদেরকে আমি বাংলাতে বলবো, তারপর কিন্তু আমি সেটাকে সংস্কৃতে আস্তে আস্তে কনভার্ট করে দিই। এবং শেষের দিকে দেখবেন সংস্কৃতে মানে বাংলাতে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে স্কোপ থাকছে না। হয়তো আপনারা ভাবেন কি করে হবে, কিভাবে বুঝবো, কিভাবে বুঝবেন আপনারা এবং কিভাবে আপনাদের বোঝাতে হবে, সেটা হচ্ছে ডাক্তারের কাজ। ঠিক আছে? অবশ্যই স্যার, অবশ্যই কথামৃত স্যার। কথা প্রধান উদ্দেশ্য আমি এটা কথামৃততে শেখার ইচ্ছা অনেকদিনই, যে সংস্কৃত ভাষায় কথা বলতে পারবো, এটা একটা মানে খুবই ইচ্ছা অনেক দিনের। সেটা যদি আমি পারি স্যার খুবই ভালো লাগবে। বেশ, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা সংস্কৃত ক্লাসে তো অবশ্যই, আমি বারবার একটা কথাই বলে থাকি ছাত্রদের, সংস্কৃতকে সংস্কৃত মাধ্যমেই পড়তে হবে। সংস্কৃতম সংস্কৃতেন মাধ্যমেন এব পঠনীয়ম অপি চ পাঠনীয়ম अस्ति। সংস্কৃতকে সংস্কৃত ভাষাতেই পড়াতে হবে এবং পড়তে হবে। কারণ আমি একটাই উদাহরণ দিই, ছাত্ররা অনেক সময় বলে স্যার প্লিজ একটু বাংলাতে বলুন, বুঝতে পারছি না। আমি তাদেরকে সব জায়গাতে আমি একটা উদাহরণই দিই। ঠিক আছে, আমি সংস্কৃতের একজন টিচার হয়ে আমি সংস্কৃতটাকে বাংলাতে বা হিন্দিতে বা তামিলে বা যে কোনো ইংলিশে বলছি। একটা ইংলিশ টিচারকে যে আমি যদি বলি বাংলাতে পড়াতে, সে বাইরে পড়াবে তো আমাকে? আমি যদি একটা অন্য ল্যাঙ্গুয়েজের টিচারকে আমি যদি বলি এই ল্যাঙ্গুয়েজে পড়ান, সে আমাকে পড়াবে তো? তাহলে না কেন স্যার, আমরা সংস্কৃতের ক্ষেত্রে রিল্যাক্সেশন দেব? সংস্কৃত এইটাই বলে মেন কারণ সংস্কৃতের এইটাই মেন কারণ আমাদের সংস্কৃতের অধঃপতনের। অধঃপতনের জন্য আমরাই তো দায়ী স্যার। আমাদের জন্যই তো আজকে আমাদের আমরাই সংস্কৃতি দায়ী। লুপ্ত প্রায়। আমাদের জন্যই আমাদের সংস্কৃতি আজ লুপ্ত প্রায়। লুপ্তপ্রায়, একদম কারেক্ট। সেই কারণে আমাদেরকেই চেষ্টা করতে হবে সংস্কৃতে পুনরায় তুলে অবশ্যই স্যার, ধরার। অবশ্যই স্যার। প্রণাম নেবেন স্যার। অবশ্যই। আর কেউ কিছু বলতে চান? হ্যালো স্যার। স্যার বলছি কি, আপনি বলুন। চণ্ডী বিষয়ে অন্য কখন ক্লাস করাবেন একটু আপডেট দিন, হ্যাঁ? অবশ্যই আপনি গ্রুপে থাকবেন এবং বিশ্বনাথ বাবুর সঙ্গে যোগাযোগ রাখবেন, নিশ্চয়ই উনি সমস্ত কিছু ডিটেলসে জানাবেন। বলুন রাজীব বাবু। আচ্ছা। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো স্যার, নমস্কার। আমি কেশব নমস্কার, মুখার্জি বারুইপুর থেকে বলছিলাম। বলুন বলুন। বলছি, আমি ধরুন একদম নতুন, মানে আমরা তো 7-8-এ যা পড়েছি বাংলা মাধ্যমে, তখন সামান্যতম ওই সংস্কৃতটা ছিল, সেটাও বাংলা থ্রুতেই পড়ানো হতো। তো এখন ধরুন আপনার সেটা অনেক দিন হয়ে গেছে। তো এখন যদি নতুন করে আমরা শিখতে চাই, সেক্ষেত্রে আমাদের মানে প্রাথমিক স্টেজটা কি হতে পারে?
আপনার তো কারণের সহযোগিতা জন্যই তো এই থাকবেই, ক্লাসটা। আপনার আমি তো সহযোগিতা থাকবেই, তার প্রচুর বাইরেও আমাদের কতটা মানে খাটতে হবে আর কি এক্ষেত্রে, বা কি কি দেখুন, আপনার এইটা স্টেপ তো যে নিতে যার হবে। কি কি স্টেপ আমি ক্লাসে সেটা এক এক করে আমি টিপস দিয়ে দিই যে কাকে কোন হিসাবে, এবং ধরুন যখন ক্লাস একটা হয় না, একজন হুম শিক্ষক বুঝে যায় যে ছাত্রটা কতটা নিতে পারছে, তাকে কোনভাবে কি করাতে হবে, হুম। সেটা থাকে। আমি এর জন্য আমি বললাম না, আমি ক্লাসে কিন্তু, যদি আপনারা কখনো ভেবে থাকেন যে আমার ক্লাস কিন্তু লেকচার মেথড হয় না, আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে, আমি কিন্তু হুম হুম হুম। ছাত্রদের সঙ্গে কন্টিনিউ আমি যোগাযোগ করি এবং কথাবার্তা করাই। প্রত্যেকটা আমার ক্লাসে ছাত্ররা বেশি কথা বলে, শিক্ষক কম কথা বলে থাকে। আমি হচ্ছে সেইভাবে করি। আমি কিন্তু বারবার একটা কথা বলে দিই ছাত্রদের, এইটা কিন্তু আমি কোনো ববা ছাত্রদের পছন্দ করি না। কারণ আচ্ছা আচ্ছা ক্লাসে আচ্ছা। তারা শুধু শ্রবণ করবে, শুধু হুম শ্রবণ হুম হুম। করলে হবে না, তাদের বলতেও হবে। না বললে কোনো ভাষা শেখা যায় না। ভুল বলুন, আমি একদম বারবার বলি একদম ছাত্রদের, স্যার। আপনি ভুল বলুন, কোনো অসুবিধা নেই, লজ্জা নেই। কেউ আপনার হাসতে যাবে না, প্রত্যেকেই শিখতে এসেছেন, কিন্তু ওকে বলতে ওকে। হবে, যাতে আমি আপনাদের ভুলটা সংশোধন করার সুযোগ পাই। আমার কাজ হচ্ছে জাস্ট আপনাদের সাহায্য করা। আমি তো, আমার কাছে আই হ্যাভ নো মেডিসিন আই উইল গিভ অ্যান্ড আই উইল টেক, যে কারণে আপনাদের পুরো সেটা মেডিসিনটা নেওয়ার পরেই ট্যাবলেট খেয়ে নিলেন আর অটোমেটিক্যালি পরের দিন একটা সফটওয়্যার কিছু ইনপুট হয়ে গেল, সেটা আপনার পরের দিন থেকে সংস্কৃত শিখে গড়গড় করে এরকম কোনো কিন্তু মেডিসিন আমার কাছে নেই। আমি যেটা পারি, একদম আপনারা যেই জিনিসগুলো ভুল করছেন সেটা আপনাদের সঠিক কি হতে পারে সেটা আমি জানাতে পারি, এবং সেটা কিভাবে করা যেতে পারে এইটুকু আমি বলতে পারি, আপনাদের এইটুকু আমি হেল্প করতে পারি। এটাই হচ্ছে আমার ভূমিকা এখানে। না স্যার, কেউ বলছি যদি বলে থাকে, বলুন। ক্লাস তো স্যার এখনো সম্ভবত স্যার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে স্টার্ট হবে। আমরা কি এখন থেকে কিছু স্যার নিতে পারি ইনিশিয়েটিভ? সেই জন্য আর কি স্যার, মানে ক্লাস স্টার্ট হবে তার আগে। ইনিশিয়াল, হ্যাঁ অবশ্যই আপনারা স্টার্ট করতে পারেন, নিজের থেকে তো স্টাডি করা যেতেই পারে। আপনারা একবারে যেহেতু বলছেন সমস্ত কিছু ভুলে গেছেন, এবং আমি যেটা একদম বলি স্যার। প্রথম থেকে আমি একবারে চেষ্টা করি যে প্রথম থেকেই, কারণ ক্লাসে সব ধরনেরই স্টুডেন্ট থাকবে, এবং আমি মোটামুটি ধরেই নিই যে আপনারা পুরোটাই ব্ল্যাঙ্ক, কিছুই জানেন না, একবারে শিক্ষানবিশ। সেইখান থেকে আমি এই কারণে স্টার্ট করি, কারণ একজন বলবে আমি এটা জানি সেখান থেকে, কারণ আমার পক্ষে তো সবাইকে নিয়েই চলতে হবে। সেই কারণে যার হয়ে যে জানে তার রিভিশন হয়ে যাচ্ছে, যে জানে না সে নতুন করে শিখছে। মানে কারোর এখানে ক্ষতি তো কিছু নেই। মানে ওকে বিদ্যা ওকে হচ্ছে স্যার। এমনই হুম। জিনিস, যত যত ব্যয় করব, যত খরচ করব, তত আমাদের বাড়তে থাকে। একদম একদম স্যার। ব্যয় সেটা স্যার করতে সব বাধ্যতা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বিদ্যার, আমি ক্ষেত্রেই এই স্যার কারণে একদম। টার্মটা ইউজ করেছি, বিদ্যা ব্যয়ে কৃতে বর্ধতে এব নিত্যম বিদ্যাধনম সর্বধন প্রধানম। যত আপনি খরচ করবেন, যত আপনি ব্যয় করবেন, তত এটা আপনার ইনক্রিজ হবে, বাকি সমস্ত জিনিসই কমে যাবে যত খরচ করবেন। স্যার ওকে। একটা কথা বলার ছিল স্যার। বলুন বলবো স্যার? বলুন বলুন। স্যার বলছি, সংস্কৃতের অ আ ক খ কিছু জানি না। হুম। মানে উম, সেই ক্ষেত্রে স্যার কি করব স্যার? পুরো ব্ল্যাঙ্ক। সেটাই তো, ওইখান থেকেই তো আমি স্টার্ট করি, কারণ প্রথমে তো অ আ দিয়েই শুরু করতে হবে। যদি অটাই আপনারা না জানবেন, তাহলে তো বাকি ক্লাসটা করানো মুশকিল হয়ে যাবে। প্রথমে আমি এই কারণে অ থেকেই শুরু করে থাকি আমি। স্যার, বলুন হ্যালো। বলুন বলুন। আমি আমি নতুন এই ক্লাসে। হ্যাঁ, আমি সংস্কৃতে অনার্স করছি। আচ্ছা বেশ, বলুন কোন আমি এই ইয়ার ক্লাসে চলছে? নতুন। আর এটা ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার, কোন সেম চলছে? ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার। তুমি তো হ্যাঁ, তাহলে নিশ্চয়ই 11-12 পড়েছো, কি কি পড়েছো? 11-12 মোটামুটি পড়া হয়েছে। এই সংস্কৃত নিয়ে কিছু ভালোভাবে সেরকম ভাবে পড়া হয়নি। দেবনাগরী এবার থেকে লিখতে হচ্ছে, আগে লিখতে হতো না। এই আচ্ছা, সেমিস্টার থেকে লিখতে হচ্ছে। নিশ্চয়ই লিখতে হবে। এবং আমার সঙ্গে যে তুমি বাংলাতে কথা বলছো, তোমার উচিত সংস্কৃতেই কথা বলার আমার সঙ্গে, উচিত। আমি বলছি না, বলতেই এই- হবে, উচিত। ওই জন্যই তো কারণ যেহেতু শেখানো। তুমি সংস্কৃতের ছাত্র, তুমি নিজেই পরিচয় দিলে, সেই কারণে উচিত। সেই কারণে তোমার, বিশেষ করে ছাত্রদের তো আরো এই ক্লাসটা করা এই কারণে উচিত, কারণ তোমরাই ভবিষ্যতের
স্তম্ভ, তোমরাই সংস্কৃত শাস্ত্রটাকে ধরে রাখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমি চেষ্টা করছি আর কি, আমি স্যার সেরকম পাচ্ছি না। আমি অনেক রকম চেষ্টা করে যাচ্ছি, স্বাস্থ্যের দিকেও পাচ্ছি না। আমি টোলে একটা ভর্তি হয়েছি, শেষ টোলও সেরকম ভাবে সংস্কৃত পড়াচ্ছে না। সমস্যা হচ্ছে এই জায়গাটা, এবং আমার কাছে পার্সোনালি অনেক রিকোয়েস্টও আসে মানে পড়ানোর জন্য, কিন্তু সত্যি কথা বলতে আমি পার্সোনালি দু একজনকে পড়াতাম, এবং যারা খুবই পুরনো আছে দু একজন লাস্ট পর্যন্ত, বাকি আমি পার্সোনালি কোনোভাবে পড়াতে পারি না, কারণ আমার নিজেও আমি এমনই ব্যস্ত যে কারণের জন্য আমার সময় বের করা প্রচন্ড অসুবিধা হয়ে যায়। এবং এইটাই সমস্যা, মানে ইচ্ছা মাঝে মাঝে করে যে শাস্ত্র কাউকে যেটা অধ্যয়ন করেছি গুরুদের কৃপায় সেটা জানাই, কিন্তু এমন পরিস্থিতি হয়ে যায় সেটা মানে সঠিক ছাত্রও পাওয়া যায় না এবং সময়ও হয়ে ওঠে না। সেই কারণের জন্য এই ক্লাসের মাধ্যমে যতটা পারি দিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা সপ্তাহে কদিন হবে ক্লাসটা? আহ, এটা কদিন হবে বিস্তারিত বিশ্বনাথ বাবুর সঙ্গে আপনারা ডাইরেক্ট কথা বলতে পারেন। আহ, আপাতত তো সপ্তাহে একদিন হওয়ার কথা আছে, এরপর আরো একদিন করা যায় কিনা সেটা উনি চিন্তা ভাবনা করছেন, এবং কিভাবে হবে আমাকেও উনি জানাবেন। সপ্তাহে শুধু এই শুক্রবারই হবে বলেছে নাকি? শুক্রবারই এরকমই কথা আছে, এরপর আরো একদিন করা যায় কিনা আলোচনা চলছে, এবং বাকি অফিসিয়াল ব্যাপারগুলো আপনারা ডাইরেক্ট ওনার সঙ্গে কথা বলবেন, উনি ডিটেলস জানিয়ে দেবেন, কারণ আমি অফিসিয়াল ব্যাপারগুলোতে খুব একটা আমি জানি না, আমি বলতে পারবো না। আমি শুধু ক্লাসটা কিভাবে করতে হবে, ছাত্রদেরকে কিভাবে শাস্ত্র ইয়ে করতে, আমি সেই ব্যাপারটাতে পুরোপুরি যুক্ত, ঠিক আছে। স্যার কি বই কেনা ভালো অফিসিয়াল এই সংস্কৃত অনার্স করলে, কি বইয়ের দরকার প্রয়োজন? না, সংস্কৃত অনার্সের ক্ষেত্রে তুমি কোন কলেজে ভর্তি হয়েছো সেই ইউনিভার্সিটির সিলেবাস দেখো, কোন ইউনিভার্সিটি সেটা দেখো, সেই সিলেবাস দেখো, বাঁকুড়া সিলেবাস দেখে ইউনিভার্সিটি। তুমি সেই অনুযায়ী হ্যাঁ বাঁকুড়া ইউনিভার্সিটি। হ্যাঁ, তুমি বাঁকুড়া ওয়েবসাইটে যে বাঁকুড়া ইউনিভার্সিটির সিলেবাস দেখো, এবং কলেজের স্যাররা কি বলছে সেটা দেখো। তোমার ইউনিভার্সিটির কি কি সিলেবাস, কি কি আছে এই সেমিস্টারে, কি কি সিলেবাস আছে? এই সিলেবাসে ছিল ছন্দ, ব্যাকরণ, হুম। অব্যয়, প্রত্যয় ছন্দ আর কারক কারক ছন্দ বিভক্তি। ছন্দ তো নিশ্চয়ই পুরো ছিল না, ছন্দের মধ্যে কি কি ছিল? ছন্দের মধ্যে ছিল ইন্দোবর্জা, উপেন্দ্রবর্জা, উপজাতি, পালিনী, শালিনী আর শিকরণী। ছন্দের কি লক্ষণ আর উদাহরণ দিয়ে তার সঙ্গে সঙ্গতি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, লক্ষণ হুম তার হুম। সাথে উদাহরণ। এটা আর হ্যাঁ। গণ রূপ। আর ব্যাকরণের যেটা, হ্যাঁ বুঝেছি। ব্যাকরণে হ্যাঁ, যেইগুলো বললে সেটা এবার তোমাদের লঘু সিদ্ধান্ত কৌমুদি না সিদ্ধান্ত কৌমুদি কোন থেকে পড়াচ্ছে তুমি দেখো, সেই অনুযায়ী তুমি সিলেবাস দেখো। সিলেবাস আমি এইভাবে তো বলতে পারবো না যে তোমার কি কি সিলেবাসে আছে, কারণ আমার বাঁকুড়া ইউনিভার্সিটি আমার সিলেবাস জানেনি। সিলেবাস দেখে তোমাকে বই কিনতে হবে, এবং আরো হায়ার স্টাডিজ এর জন্য যে সমস্ত আছে সেগুলো আমি তোমাকে বলে দিতে পারি। এইগুলো কি তোমাকে সিলেবাসের বাইরেও তুমি এখান থেকে জানতে পারো, যেটা তোমাকে সিলেবাসে সাহায্য করবে, সিলেবাস না পড়ার ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে, এমনি একটা ঠিক সংস্কৃত আছে। বই বলুন যাতে শিখতে পারি আর কি, কথাবার্তা এমনি এসব পড়া পড়া, এই যে কথাটা বললেন না, সংস্কৃত একটা কোনো বই বা যেটা পড়ে একটু আমার জ্ঞানটা বাড়বে সেরকম বই কোনো। তুমি তুমি প্রথমে ধাতুরূপ শব্দরূপ থেকে আরম্ভ করো। তুমি রূপচন্দ্রিকা বলে একটা বই আছে, বইটা কেনো আগে, উপ রূপচন্দ্রিকা, ঠিক আছে। ঠিক আছে। রূপচন্দ্রিকা, রূপচন্দ্রিকাটা বইটা কিনে তুমি, যেহেতু সংস্কৃত অনার্স নিয়ে যাচ্ছ, মানে তোমাকে আরো হায়ার ইয়েতে বললাম আমি, শব্দরূপ হ্যাঁ ধাতুরূপ হ্যাঁ। যেগুলো আছে মোটামুটি প্রত্যেকটা গণ থেকে, সংস্কৃতে কতগুলো গণ আছে ধাতু? 10টা, 10টা লকার আছে। প্রত্যেক লকার থেকে একটা উদাহরণ নিয়ে মুখস্থ করো, এবং শব্দরূপ এক একটা অকারান্ত পুংলিঙ্গ, একটা ধরো রাম শব্দরূপ নিলে বা নর শব্দরূপ নিলে বা দেব শব্দরূপ নিয়ে সেটা মুখস্থ করে প্রত্যেকটা এবার তুমি প্র্যাকটিস করতে থাকো। তোমার হচ্ছে কি এটা বই তোমার ক্ষেত্রে উপর? ফর্দার রূপচন্দ্রিকা। রূপচন্দ্রিকা। হ্যাঁ, যদি তুমি না বুঝতে পারো তুমি আমার সঙ্গে পার্সোনাল ভাবে কন্ট্যাক্ট করো, আমি তোমাকে বলে দেবো সব রাইটার টাইটার নাম আমি বলে দেবো। আর এটা কি ব্রহ্মানন্দ ত্রিপাঠী বই? বলুন। স্যার বলছি কি রূপচন্দ্রিকা বইটা কি ব্রহ্মানন্দ ত্রিপাঠীর লেখা? হ্যাঁ 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 হ্যাঁ।
স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলছি যে 11-12 মনে করুন আমি সংস্কৃতটা নিলাম, এবার সেখানে তো আমার মানে বাংলা হরফে সব পড়তে হবে। তো সেক্ষেত্রে পরবর্তীকালে যদি আমি আরো মানে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে পড়তে যাই, সেক্ষেত্রে তো আপনার দেবনাগরী হরফটাই আসবে। তো তাই জন্য কি এখন অবশ্যই থেকেই দেবনাগরী হরফটা শেখা উচিত? তোমাকে বাংলা হরফে পড়তে হবে, এটা কে বলেছে? মানে তুমি মানে যদি আমি পারো তুমি সিলেবাসটা সংস্কৃতে, বলছি না। হ্যাঁ, সিলেবাস তুমি সেরকম 11-12 এর ক্ষেত্রে তুমি পাবে না, বই পাবে না, মানে সংস্কৃতের বই পাবেই না বলতে গেলে। কারণ সব বাংলাতেই লিখে, যে কারণে আমরা ভাবি মাঝে মাঝে একটা বলে মাঝে মাঝে একটা কোটেশন দিয়ে দিলাম, বাকিটা বাংলাতে লিখে দিলাম। এইভাবে তো চলতি সব নোটগুলো চলে না, বিশাল কিছু একটা করলাম, কিন্তু এইভাবে পরবর্তীতে কিছু না। যখন তুমি গ্র্যাজুয়েশনে যাবে, ভালো ইনস্টিটিউশনে গেলে প্রথম থেকে তোমাকে সংস্কৃতে পুরো বই পড়তে হবে, লিখতে হবে। আমরাও যখন পড়াশোনা করেছি, আমরাও নিজেরা এই সমস্ত সাধারণ স্কুল থেকে, যে যখন আমরা পুরো মহাসমুদ্রে পড়ে গিয়েছিলাম, সেখানে আমরাও নিজেরা লক্ষ্য করেছি খুব অসুবিধা হয়েছিল। কারণ যেই দেখছি সব মোটা মোটা বই, সব সংস্কৃতে লেখা, এবারে বাংলা বই আমাদের পড়তেই দিত না। বাংলা বই যদি পড়ছি দেখলে খুব বকা দিত। কারণ প্রথমে ভেবেছিলাম যে মনে হচ্ছে না এটা একটা আমাদের পক্ষে ডিফিকাল্টি, বাট পরবর্তীকালে আমরা ফিল করেছি যে ওই সময়ে একটা কঠিন পরিস্থিতির মধ্যে গিয়েছিলাম বলে আমরা শাস্ত্র পড়তে পেরেছি। এখন আমাদের যদি বাংলা বই কেউ আমাকে দেয়, আমার পড়তে তো খুবই অসুবিধা হয়, এবং আমরা শাস্ত্র সেটা বুঝতেই পারবো না। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। আমার এখন যেটা তো সেই চর্চা কারণে কি করবেন এখন থেকে শেখা উচিত বলছেন আপনি, তাই তো? বলুন। তা সেই স্যার কারণে বইটা আপনি বলছেন যে এখন থেকে শেখা উচিত, তাই তো, দেবনাগরী হরফটা? একজন যদি বলেন তাহলে শুনতে পাই মাঝে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে মানে সেই জন্য আপনি যেটা সাজেস্ট করছেন যে এখন থেকেই শেখাটা উচিত দেবনাগরী হরফ, তাই তো? অবশ্যই অবশ্যই, ডেফিনেটলি। ওকে ওকে। স্বস্তান কার্যম অদ্য কুর্বিত, মানে কালকের যেটা করা উচিত সেটা আজকেই তোমাকে স্টার্ট করতে হবে। তোমার 2 বছর পরে এটা কাজে লাগবে, সেই কারণে তোমাকে আজকের থেকে স্টার্ট করা উচিত। এবার স্যার ধরুন মনে করুন আমি যেখানে মনে করুন টিউশন পড়তে গেলাম, এবার সেখানেও একটা তো ব্যাপার থাকে। তো সেখানে যদি না শেখায় সেটা আবার একটা অসুবিধার মানে ব্যাপার হবে। আমি যেই কারণে বললাম যে তুমি কোন গুরুর কাছে যাবে, সেটা সব থেকে বড় ব্যাপার। গুরু সিলেকশন খুবই বর্তমানে চাপের ব্যাপার। তুমি চলতি যে মার্কেটে এই চলে, সেগুলো হচ্ছে তোমাকে নোটস দেবে, তুমি হবে, কিন্তু তারা শেখার জন্য সেখানে শিখতে পারবে না। ঠিক আছে, যে কারণের জন্য গুরু সিলেকশন করা খুবই কঠিন ব্যাপার হয়ে থাকে। তোমাকে কেই বা শিখাবে বর্তমানে, যে জানবে সে শেখাতে চাইবে না, আবার তার কাছেও টাইম থাকবে কিনা, তার সমস্ত কিছু দিকে বিচার করে ইয়ে করবে। ঠিক আছে, গুরু ঠিক। সিলেকশনটাও খুব কঠিন ব্যাপার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। কারণ বর্তমানে যে চলতি বাজার যেগুলো চলছে, নোটস তোমাকে দিয়ে দেবে, এই কিছু কমন নিয়ে দিয়ে দেবে, সেরকম ভাবে চলবে। কারণ নালে তার ব্যবসা চলবে না। আমি বর্তমানে শিক্ষাটাকে আমি ব্যবসার সঙ্গেই তুলনা করে থাকি। কজন আহ, ছাত্রদের ভালো হোক বা শাস্ত্র রক্ষা হবে এই ভেবে পড়াই, বলুন তো। ঠিক ঠিক বলেছেন একদম। এটা তো একটা বর্তমানে বিজনেসে পরিণত হয়েছে। ঠিক আছে, তাকে অর্থ উপার্জন করতে হবে, এটা আমরা মানছি, অর্থ ছাড়া কেউই আমরা বাঁচতে পারবো না। কিন্তু সেটা এমন নয় যে শাস্ত্র মানে শাস্ত্র রক্ষা না করে আমি অর্থ উপার্জন করছি, বা শাস্ত্র রক্ষা করার জন্য আমি কোনো প্রচেষ্টাই করছি না, মানে আমি আমার ব্যবসা যেরকম হয়ে থাকে এইরকম ভাবে করলে তো শাস্ত্র রক্ষা কোনোভাবে হতে পারে না। হ্যাঁ, ঠিক বলেছেন একদম। ঠিক। এটাই। বেশ, আর কারো কোনো যদি জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারেন, নালে আজকের এই ক্লাসটি এখানেই সমাপ্ত করব, এবং আমি আশা করব প্রত্যেকে আপনারা শাস্ত্র রক্ষার্থে সংস্কৃত ক্লাসে জয়েন করবেন, এবং আপনারা সঠিকভাবে শাস্ত্র অধ্যয়ন করবেন। এটাই আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে। বললাম স্যার আমার একটা কথা ছিল। নমস্কার, প্রণাম নিলেন। হ্যালো, বলুন বললাম বলুন স্যার বলুন, আমি তো আজকে শুনছি। এই কোর্সে নতুন জয়েন করলাম। তো এবার আমার ব্যাপারটা হুম। হচ্ছে, এই কোর্স করতে গেলে কি কত টাকা করে মান্থলি ফিস, এটা আমি তো জানা ছিল না। আমি আমি ক্লাসের প্রথমে বলেছিলাম
যে অফিসিয়ালি মান্থলি কত ফিস বা কিভাবে কোন দিন হবে ক্লাস, যে কিছু ইনস্টিটিউশনের সঙ্গে কন্ট্যাক্ট করে নিন, এই যে নাম্বার দিয়ে দিয়েছে ওইখানে আপনারা কন্ট্যাক্ট করে নিন, উনি বিশদভাবে বলবেন। আমি শুধুমাত্র ক্লাস করাই এবং শাস্ত্র সংক্রান্ত যে সমস্ত সমস্যা আপনারা সেইগুলো আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। আমি আচ্ছা, অফিসিয়াল ব্যাপার আমি বলতে পারবো না। ওই ঠিক নাম্বার, আছে, ওই যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি ওইখানে আপনারা বিশদে ফোন করে জেনে নিতে পারবেন সমস্ত কিছু যা সমস্যা। ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি বলুন দেবাশিস বলছি হাওড়া থেকে। বলুন। হ্যাঁ বলছি, আমার অ্যাকচুয়ালি আমার প্রফেশনাল হচ্ছে আমি ব্যাংকে সিএসপি নিয়ে কাজ করি। তো আমার বাবার আচ্ছা বা কাকাদের প্রচুর যজমান মানে পৌরোহিত্য করে। তো আহ, ওনার মানে বাবা কাকাদের জেনারেশনের পরে সেইভাবে কেউ নেই। তো আমি এখন এই পৌরোহিত্য লাইনে এসেছি 1 বছর বা 1.5 বছর হলো। আহ, তো সমস্যা হচ্ছে যে আমরা ধরুন যেমন মন্ত্র মুখস্থ হয় মন্ত্র মুখস্থ করি, কিন্তু অ্যাকচুয়ালি এইটা কোন ধাতু কোন শব্দরূপ এরকম ব্যাপার যেটা থাকে, আমরা তো লাস্ট 7-8-এ লাস্ট সংস্কৃত নিয়ে পড়েছি। তো তারপর থেকে সংস্কৃত চর্চাটা হয়নি। আমার কাকা সংস্কৃততে গ্র্যাজুয়েশন করেছেন। তো এই আমি বলতে চাইছি যে আমি যদি এখন এই সংস্কৃত এই কোর্সে যদি মানে ভর্তি হই বা কোর্সটা যদি করি, তো আমার এই পৌরোহিত্য লাইনে কি আমি উপকৃত হব? অবশ্যই, যেটা অজয়বাবু আগে বললেন নিশ্চয়ই হ্যাঁ, উপকৃত হবেন। শুনলাম। কারণ আপনাকে আমি একটা কথা আমি বারবারই প্রথমে বলেছি, ভিত হ্যাঁ। যদি শক্ত না হয় বিল্ডিং কোনোভাবেই টিকে থাকতে পারে না। আপনি প্রথমেই তো আপনাকে আমি কোন ধাতু সেটা কিভাবে শব্দটা তৈরি হয়েছে এটা আমি যদি বলি আপনি বুঝতেও পারবেন না, এই সূত্র থেকে না। এসে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। তাহলে হুম, আপনাকে তার বেসিকটাই জানতে হবে। জানতে হবে এবং ঠিক। আপনি যদি বেসিকটা জেনে যান, তাহলে আপনি যদি অ আ ই এইগুলো যদি না জানেন তাহলে আম জাম কাঁঠাল কিছুই লিখতে পারবেন না, বলতে পারবেন না। তাহলে আপনাকে অ আ ই ইউটাই প্রথমে জানতে হবে। এবং এইটা কিভাবে হচ্ছে এইটা যদি আপনি জানতে পারেন অটোমেটিক আপনি নিজেই পড়তে পারবেন, নিজেই জানতে পারবেন। ঠিক, ঠিক। বেসিকটা আপনাদের জানতেই হবে। বেসিকটা না জানলে আমি যতই হায়ার লেভেলের বলতে থাকি সেই জিনিসটা আপনি পার্টিকুলার বলতে পারবেন, কিন্তু জানার কোনো শেষ নেই। আপনি পরবর্তীটা নিজে বিচার করতে পারবেন না এটা কিভাবে এলো। এবং সবসময় যে আপনি প্রত্যেকটা জিনিস জানার জন্য আপনি গুরুকে পেয়ে যাবেন এটাও সবসময় আশা রাখতে পারবেন না। আমাদের এমন অনেক অনেক সিচুয়েশন হয় আমাদের নিজেদের বিচার করতে হয়। একটা হুম, টাইমের পর এটাই হবে, প্রবলেম হুম। আসলে সেটা আপনাকে সলভ করতে হবে। সেই জন্য বেসিকটা আপনাদের ঠিক করতে হবে। এই ক্লাস থেকে যেটা হবে আপনারা বেসিকটা কিভাবে ঠিক করতে হবে আপনারা পুরোপুরি জানতে পারবেন। ঠিক স্যার, ঠিক। আমি স্যার আরেকটা কোয়েশ্চেন করি? হুম হুম। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আচ্ছা, আমি এই সংস্কৃতের আমি বলছি এই লাইনে মানে ভবিষ্যৎ কি? মানে উম এখন যেটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে অনেক জায়গায় হাওড়া ডিস্ট্রিক্ট এসব জায়গায় মানে পুজো-টুজো যেগুলো হয়, ইনকাম সত্যি করতে বলতে ইনকামটা কিন্তু সেইভাবে হয় না। হ্যাঁ, কোনো রকমে খেয়ে পরে বাঁচাটা যায়। কিন্তু দেখা গেল কারোর শরীর খারাপ হলো বা খুব একটা অ্যামাউন্টের দরকার, তখন কিন্তু স্যার তারা ঠিকভাবে জোগাড় করতে পারেনি। তো এই বিষয়ে যদি একটুখানি আলোকপাত করেন। হ্যাঁ, আমি ফার্স্ট আপনি কোশ্চেন করলেন তার আগে আমি আপনাকে দুটো কোশ্চেন করব। আপনি বললেন যে সংস্কৃতের ভবিষ্যৎ কি, আপনি আমাকে বলুন কোন জিনিসটার ভবিষ্যৎ আছে যেটা করলে আপনি শিওর বলতে পারবেন আমার জীবনে একবারে এ, জীবনে কোনো দুঃখ আসবে না, সারা জীবন আমি সুখে থাকতে পারবো, এমন কোনো জিনিস আপনি আমাকে বলতে পারবেন এই মুহূর্তে? না, প্রত্যেকটা জিনিসই স্ট্রাগল করে বেঁচে থাকতে হবে। এটাই আমি জানি। স্ট্রাগল বেশ ছাড়া এতে কোনো জিনিস কোনো জায়গাতেই টিকে থাকা যাবে না। বেশ। এবং আমি যেটা আপনার যেটা এবার কোশ্চেন আমি তার উত্তরে আসি। প্রত্যেকটা জিনিসেরই ভবিষ্যৎ আছে। এবং আমরা যেটা বলছি যে আপনি যেটা বললেন আপনার কথা অনুযায়ী যে যে ব্রাহ্মণ বা সে নিজস্ব একটা মানে এই সাধারণ খেয়ে মেখে বেঁচে থাকার জন্য যেটুকু হচ্ছে তার ইনকাম হচ্ছে বা এ হচ্ছে এই ধরনের যে সংশয়। দেখুন, আমি বারবার এই কারণে বলছি, যিনি শাস্ত্র জানেন বর্তমান সমাজে তার এত ইনকাম একটা প্রফেসর বা একটা বিজনেসম্যানও সেই ইনকাম করতে পারে না। আমার কাছে ভুরি ভুরি উদাহরণ আছে।
ভুরি ভুরি উদাহরণ আছে। তাকে 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 বুক করার জন্য 6 মাস থেকেও তার লাইন পাওয়া যাচ্ছে না। কেন? তাকে দিয়ে কাজ করানোর জন্য 6 মাস আগের থেকেও লাইন পাচ্ছে না। কেন? সে নিজেকে সেরকম তৈরি করেছে, শাস্ত্র অধ্যয়ন করেছে। হুম, আপনি তো ঠিক। পৌঁছান, তারপরে আপনার যদি খেয়ে পরে বেঁচে থাকতে যদি অসুবিধা হয়, যদি আমি বেঁচে থাকি, আপনি আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন এবং জানাবেন যে আপনি এই দিন এই কথাটা বলেছিলেন, যে শাস্ত্র পড়ে আমি শাস্ত্র জেনেছি, তারপরেও আমার থাকা খাওয়া দাওয়ার সমস্ত কিছু অসুবিধা হচ্ছে, আমার কোনো কিছু অর্থ উপার্জন হচ্ছে না, যে কারণের জন্য আমার সংসার চলছে না, আপনি সেই দিন আমাকে বলবেন। প্রকৃত ঠিক। শাস্ত্র জানা লোক আমরা খুঁজছি, আমরা সঠিক পাচ্ছি না। কত পুজো আর্চার জন্য বাইরের থেকে কল আসে, সঠিক শাস্ত্র জানে, তারা যে কোনো অ্যামাউন্ট দিতে রাজি, কিন্তু সেই লোকই পাওয়া যাচ্ছে না। ঠিক, ঠিক, ঠিক স্যার। স্যার একটা বলুন হ্যাঁ স্যার, বলুন বলছি বলুন। এই যে আমাদের যে সমস্ত পূজা আচরা গুলো হয়, তো সেখানে তন্ত্র ধারকের ভূমিকাটা যদি একটু আলোকপাত করেন। দেখুন, আমি আমি একটা কথা আগের থেকে বলছি, যে আপনারা পুজো আর্চার, আমি মন্ত্র সম্বন্ধে যে সমস্ত তার ব্যাকরণগত দিক, সেটা কিভাবে উচ্চারণ করতে হবে, তার অর্থ কি, সেইগুলো নিয়ে কিন্তু আমি আলোকপাত করব। আমি আগের থেকেই বলছি যে তার পুজো আর্চা কিভাবে করতে হবে বা ইয়ে করতে হবে, এই ক্লাসে কিন্তু সেইটা শেখানো হবে না। আমি কিন্তু না না পূজা না না, আর্চার আমি ব্যাপারে সেটা কোনো কিছু বলছি, আমি সেটা বলছি না আমি স্যার, আমি বলছি বলতে বলছি চাইছি। হ্যাঁ হ্যাঁ বলুন। 1 মিনিট আমাকে বলতে দিন। যে তন্ত্রধারকের ভূমিকা কি, এইগুলো গেল পৌরোহিত্যের ব্যাপারটা। পৌরোহিত্যের ক্লাস কিন্তু এই সংস্কৃত ক্লাসে শেখানো হবে না। তার জন্য পৌরোহিত্যের আলাদা আমাদের টিচার আছেন পৌরোহিত্য ক্লাসে। এবং এই পৌরোহিত্যের এই তন্ত্রধারক বা এর কাজ কি, এই ভূমিকা কি আমি সঠিক বলতে পারবো না এই মুহূর্তে, আমাকেও জানতে হবে। কারণ আমি নিজে পৌরোহিত্য আমি করি না, সেই কারণে আমি পৌরোহিত্যের ব্যাপার বলতে না। আমার যেটা মেন কাজ, শাস্ত্র অধ্যয়ন করতে গেলে তার ব্যাকরণগত দিক জানতে হবে আপনাকে, সেটা সঠিক উচ্চারণ করতে হবে। সেই উচ্চারণ জানতে গেলে তার ছন্দ জানতে হবে, সেই খুঁটিনাটি বিষয়গুলো তার অর্থ জানতে হবে। সেইটা হচ্ছে আমি এই ক্লাসে আলোচনা করে থাকি। সে কারণে তন্ত্রধারকের ভূমিকা কি এই মুহূর্তে আমি আপনাকে জানাতে পারবো না, সরি। আচ্ছা আচ্ছা, এই না না বিষয়টা না, আমার জানা নেই। ওই হুম। ছন্দ বিষয়টা আমাদের মানে জানা ছিল আর কি। পৌরোহিত্যের ওই যে যিনি ক্লাস আপনি যে করান, উনি চণ্ডী আপনাকে আছেন, বিশদে এই ব্যাপারটা হ্যাঁ বলুন। হ্যাঁ, এবার ওই চণ্ডীতে ছন্দ গায়ক আপনার কথাটা আমি সঠিক শুনতে পেলাম না শেষের দিকে। হ্যাঁ, আমি বলছি কি যে আমাদের যে চণ্ডী আছে, সেই চণ্ডীতে মানে অনেক ধরনের যে ছন্দগুলো রয়েছে, অনুষ্টুপ হুম। ছন্দ, তারপর গায়ত্রী ছন্দ, এই সমস্ত যেগুলো, সেইগুলোর বিষয়ে মানে আলাদা করে ক্লাস হয় তো নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই ক্লাস হবে ছন্দের বিষয়ে। আহ, এর আগের আচ্ছা সেমিস্টারে আমরা যে করেছি, সেইখানে আমরা কিছু আলোচনা করেছিলাম, কিছু নির্দিষ্ট যেগুলো আমরা সচরাচর বেশি ব্যবহার করি সেইগুলো নিয়ে। এবং আমাদের তো একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, সেই সময়সীমার মধ্যে আমরা বিশেষ কিছু বিষয়গুলোকে একটা আমরা সিলেক্ট করি যেগুলো আমাদের খুবই ব্যবহৃত হয়, এবং পরবর্তীতে যদি সময় থাকে আমরা বিস্তৃতভাবে আলোচনা করি। কারণ সমস্ত কিছু বুঝে ক্লাসে বিভিন্ন ধরনের ছাত্র জয়েন করেন, বিভিন্ন জন বিভিন্ন রকম মনোভাব নিয়ে ক্লাসে জয়েন করেন। সেক্ষেত্রে অনেক সময় কি হয়ে যায়, তারা আহ, কবে শেষ হবে বা কি হবে, এমন আমি আগের থেকে বলছি, এটা কোনো রাতারাতি যে আপনি বিশাল কিছু হয়ে যাবেন এরকম কোনো, যে স্বপ্নাদেশ হলো পরের দিনই দেখলেন চেঞ্জ হয়ে গেল, এমন কিন্তু নয়। এটা কিন্তু খুবই স্লো মেথড। আপনাকে অধ্যয়ন করতে হবে, শুনতে হবে, ক্লাসে নিয়মিত জয়েন করতে হবে, তবেই কিন্তু আপনি শিখতে পারবেন। অনেকে কি করে, ক্লাসে একদিন জয়েন হন, একদিন জয়েন হন না, পরের ক্লাসে কিছু বুঝতেই পারলো না কি আলোচনা হলো, সে কারণে কিন্তু হবে না। যে কারণে যে কোনো জিনিসে একটা ধারাবাহিকতা রাখতে হবে। বোঝাতে পারলাম? এবং আমরা বিভিন্ন দিক থেকে সংস্কৃতটাকে শুধু একটা বিষয় নিয়ে, বিভিন্ন দিকগুলোকে নিয়ে আমরা এই ক্লাসে তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। বেশ।
আজকে মোটামুটি একটা আমি আশা করি সাধারণ একটা আমি ধারণা আপনাদের দিতে পেরেছি, আপনারাও আশা করি বুঝতে পেরেছেন। এরপরে অফিসিয়ালি ভাবে কোন দিন থেকে ক্লাস শুরু হচ্ছে কি হচ্ছে সেটা আপনারা নির্দিষ্ট নোটিফিকেশন পাবেন এবং বিশ্বনাথ বাবুর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, যোগাযোগ করে নিতে পারেন, উনি আপনাদের আরো বিশদভাবে জানাবেন। প্রত্যেককে পুনরায় শুভরাত্রি জানাচ্ছি, আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। নমো নমঃ। হ্যাঁ, শুভরাত্রি শুভরাত্রি। শুভরাত্রি শুভরাত্রি। শুভরাত্রি। গুড নাইট। গুড নাইট।